প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি 21 সংবাদের নিয়মিত আয়োজন তারকা আড্ডা এবং আমাদের সাথে আছেন অতি পরিচিত মডেল সোনিয়া পারভিন। কেমন আছেন আপু? এই তো আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কেমন যাচ্ছে আপনার দিনকাল? নতুন বছরে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মনে হয় পুরো বছরটা ইনশাল্লাহ ভালো যাবে। হাতে কোনো কাজ আছে এই মুহূর্তে? কাজ আসলে আমি আগে থেকে কোনো কাজ বলি না, হুট করে দেখা গিয়েছে কালকে একটা কাজ করে ফেললাম, পরশুদিন একটা কাজ করে ফেললাম, এইরকম। মানে যেহেতু নাটক করছি না সেহেতু আগে থেকে শিডিউল দেওয়ার কোনো থাকে না, ঝামেলা থাকে না। আচ্ছা, পরবর্তীতে নিজেকে কোন জায়গায় দেখতে চান আপনি? শুধু এখানেই থাকবেন নাকি অন্য কোনো ক্ষেত্রে কাজ করার ইচ্ছা আছে? পরবর্তী আরই না, দেখা গিয়েছে ছোটবেলা থেকে মানে মিডিয়া ইন্ডাস্ট্রি আমার খুব একটা পছন্দের জায়গা ছিল। ঠিক কি কারণে পছন্দের জায়গা ছিল? আসলে জানি না, মানে অনেক ম্যানিম্যাল ম্যানি চয়েস একটা ব্যাপার আছে। ছোটবেলা থেকে দেখা গিয়েছে যে নিজেকে একটা পরিপাটি ভাবে রাখতে পছন্দ করতাম। আর আমার আম্মা অনেক সুন্দর মানে গান গাইতে পারে, তো মানে আম্মা মাঝে মাঝে গান গাইতো, ভালো লাগতো দেখতে। আর নিজেকে একেবারে কোথাও গেলে সবার চেয়ে আলাদাভাবে কেন জানি রেডি হইতে ভালো লাগতো। তো অনেকে সেক্ষেত্রে বলতো যে বুঝলাম না, তুমি সবার চেয়ে একটু আলাদা। এমনকি দেখা গিয়েছে আমার নানু বাসায় গেলাম, আমার দাদু বাসায় গেলাম, সব জায়গাতে একটু মানে আমার লুকটা অন্যরকম থাকে। তো সবাই এটা নিয়ে অনেক কথা বলতো। তো আসলে আমার ওই ছোট থেকেই ইচ্ছা ছিল যে আমি নিজেকে একটা মিডিয়া ইন্ডাস্ট্রিতে নিজের একটা স্থান দখল করার চেষ্টা ছিল, বাট হয় নাই অনেক কারণে, আবার অনেক কারণে হয়েছে লাস্টে এসে। আচ্ছা, যেহেতু আপনার ড্রিম ছিল আপনি একজন মডেল হবেন, তো মডেলিং এর ক্ষেত্রে আপনার যাত্রা কেমন ছিল? ওই আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে। আচ্ছা। আর আম্মা যে কোনো কাজে হলো ফ্যামিলি সাপোর্টটা অনেক দরকার। সেটা আপনি কতটুকু পেয়েছিলেন? আমি আমার ফ্যামিলি সাপোর্ট একেবারেই পাইনি। আমার শুধু আম্মু একটু সাপোর্ট করেছিলেন, যার কারণে হয়তো বা স্কুলে কলেজে কাজ করা হয়েছে ছোটখাটো। দেন আমার একবারে মানে কাজ অফ করে দিয়েছি। পরে এত বছর পর এক প্রকার একটা যুদ্ধ করে আমার একটা রিয়েলিটি শোতে আমি অংশগ্রহণ করি। এবং ঠিক কত বছর আগে? আমি 2003 সালে তো রিয়েলিটি শো মিস অ্যান্ড মিসেস গ্ল্যামার লুকে আমি টপ মানে প্রথমে অডিশন রাউন্ডে ইয়েস কার্ড পাই, তারপরে সেমিফাইনাল, ফাইনাল। অনুভূতি কেমন ছিল? অনুভূতি মানে কি অনেক একটা বড় অনুভূতি ছিল, কারণ আমার লং টাইম কাজ করা হয়নি। এবং রিয়েলিটি শোতে যখন গিয়েছিলাম তখন অনেক সুন্দরী মেয়ে ছিল, যেখানে মনে হচ্ছিল যে আমি অনেক হেলদি, ওদের তুলনায় সুন্দর না, আমি আসলে ইয়েস কার্ড পাবো কি। যখন ফার্স্টে ইয়েস কার্ড পেলাম, তারপরে সেকেন্ড ইয়েস কার্ড পেলাম, এবং একবার ফাইনালে যখন স্টেজে গেলাম তখন আসলে মনে হচ্ছিল যে মানে আমার এখনো সেই ফিলটা কাজ করছে যে অনেকেই আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে হয়তোবা তুমি ওখানে ইয়েস কার্ড পাবা না। যখন আমি ফাইনাল পর্যন্ত গিয়েছি এবং টপ 5 পর্যন্ত আমার একটা স্থান নিয়েছি, তখন আমার কাছে মানে খুবই ভালো লেগেছে। এবং যারা আমাকে বলেছিল যে হয়তোবা তুমি ওখানে যাওয়ার যোগ্য না বা কিছু হতে পারবা না, মানে মডেল মানে অনেক লম্বা হতে হবে, একেবারে জিরো ফিগার হতে হবে, তো সেখান থেকে আমি যখন একটা স্থান নিয়ে আসছি আমার কাছে খুব ভালো লেগেছে। এবং যারা আমাকে বলেছিল যে তুমি কিছুই হতে পারবে না, তাদেরকে অ্যাকচুয়ালি আমি দেখিয়ে দিয়েছিলাম যে আসলে ইচ্ছা এবং চেষ্টা থাকলে হয়। আচ্ছা, প্রথম ফটোশুটের অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম ফটোশুটটা আসলে খুব এক্সাইটেড ছিলাম, বিকজ মানে কি নিব, কিভাবে করব, ক্যামেরার সামনে কথা বলা এটা একটা অনেক ব্যাপার, এবং কি পোস্ট গুলো নিব। আবার আমার সঙ্গে আরো অনেকে ছিল, তো ভালো লেগেছে। মানে সারা রাত ঘুমাইতে পারিনি, যে সকালে যেতে হবে, মেকআপ নিতে হবে, নিজের এক্সপ্রেশনটা, চোখ কিভাবে কি করব, বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকবে, একটা খুব এক্সাইটেড ভাব ছিল। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ইনকাম কত টাকা ছিল প্রথম ইনকাম হিসেবে? ইনকামটা বলতে হবে? হ্যাঁ অবশ্যই। ইনকাম খুব সামান্য ছিল, 3000 টাকা দিয়ে শুরু হয়েছিল আমার ইনকামটা। মানে ঠিক কোন জায়গাটাতে হয়েছিল? ঢাকার মধ্যে, গুলশানে। আচ্ছা, আপনি যেহেতু একজন মডেল হতে গেলে অনেক বেশি বাধা বিপত্তি আমাদেরকে অতিক্রম করতে হয়, তো আপনি আপনার লাইফে কতটুকু বাধা বিপত্তি অতিক্রম করে এ পর্যন্ত এসেছেন?
মডেল বলেন বা যে কোনো প্রফেশনাল বলেন, সব জায়গাতে প্রবলেম আছে। হ্যাঁ। আর প্রথমে একটা কথা আমি কিছুক্ষণ আগে বলেছি যে মডেল একটা মানে যে তাকে একেবারে জিরো ফিগার এবং লম্বা টল হতে হবে, অনেকে এটা মনে করে। বাট এখন কিন্তু যারা আমরা একটু হেলদি আছি বা অনেকের ইচ্ছা মডেলিং করা বা এই প্রফেশনে আসা, তারা কিন্তু চেষ্টা করলে আসতে পারবে। হ্যাঁ, এখন দেশের মানুষ কিভাবে নিচ্ছে এবং আশেপাশে মানুষ তাকে কতটুকু সাপোর্ট করছে, এটা অনেক বিশাল একটা ব্যাপার। যেমন আমার ক্ষেত্রে আমি সাপোর্ট পাইনি এবং এখন পর্যন্ত মানে পুরা সাপোর্ট আমি ওইভাবে পাচ্ছি না। হয়তো বা পুরা সাপোর্টটা পেলে হয়তো বা আমি হয়তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে আমাকে দেখবেন হয়তো ইনশাল্লাহ। আচ্ছা আপু, অভিনয় করতে গেলে স্কিন টোন, হাইট, ওয়েট কতটা গুরুত্বপূর্ণ? আপনার কি মতামত? অভিনয় করতে হলে সবচেয়ে হলো কথা স্পষ্ট এবং ভয়েসটা অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা। আর বাকিটা সৌন্দর্য এটা পরে, বাট আপনার প্রেজেন্টেশন, কথা বলার বাচনভঙ্গি এবং কথার যে আমাদের যেমন আমরা যে কোনো কথা উচ্চারণ করি সেই উচ্চারণটা অনেক সুন্দর হতে হবে। তো এটা যেহেতু আমার মধ্যে না, এই জন্য আমি অভিনয়ের দিকে আমি যাইও না, কারণ কথা অনেক সুন্দর হতে হবে। আচ্ছা, নিজেকে কি মডেল হিসেবে দেখতে চান নাকি অভিনেত্রী হিসেবে দেখার ইচ্ছা আছে? না না, আমি নিজেকে অভিনেত্রী হিসেবে দেখতে চাই কেন? না। সবারই তো ড্রিম থাকে যে আমি যখন মডেলিং করবো এরপরে হচ্ছে নাটকে অভিনয় করব, নাটক থেকে সিনেমা, এভাবেই তো পর্যায়গুলো অতিক্রম হয়, তাই না? আমার কেন জানি মানে ফটোশুট, দেন র্যাম্প শো, ক্যাটওয়াক এগুলো করতে অনেক আমি মানে এনজয় করি। আর আমার এটাই ভালো লাগে। আর নাটক, সিনেমা এগুলো আমার একেবারেই কেন জানি ভালো লাগে না। কেন ভালো লাগে না? ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে ওখানে অনেক যে ট্যালেন্টটা দরকার সেই ট্যালেন্টটা হয়তো বা আমার মাঝে নাই, এটা মনে হয়। আমি আসলে যে কাজটা করতে পছন্দ করি সেটাই করি। আমার মনে যেটা মনে হয় যে না, আমার এটা করতে আমি খুব এনজয় করছি। তো আমি যখন ক্যাটওয়াক, র্যাম্প শো গুলো করি, আমার কাছে এত ভালো লাগে, মনে হয় যেন আমি আকাশে উঠছি, এরকম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, উড়ন্ত পাখির মতো। Right. আচ্ছা আপু, নতুন মডেলদের জন্য আপনার পরামর্শ কি? নতুন যারা মডেল মানে হতে চায় বা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, সবার আগে একটা জিনিস করতে হবে, নিজেকে তৈরি হয়ে আসতে হবে। আচ্ছা। অনেকে আসে কি দেখা গিয়েছে যে সে আসলে 1 by 1 জিগজ্যাগ এগুলো কিছু নাম আছে, অনেক কিছু আছে, মনে করে কি যে শুধু আমি হাঁটতে পারলাম এটা হয়ে গেল। না, যেমন আমরা ছোটবেলায় স্কুলে পড়াশোনা করি, ভার্সিটি লেভেল এবং হায়ার এডুকেশন কমপ্লিট করে দেন আমরা একটা জবে আসি। সো সেম এই প্রফেশনে আসতে হলে শুধু সৌন্দর্য, হাইট এটা না, আপনাকে শিখে আসতে হবে, গ্রুমিং করে আসতে হবে, ভালো একটা টিচারের কাছে যেতে হবে। সেখানে আপনার মানে অনেক সুন্দর করে গ্রুমিং করে এসে যখন আপনি নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করে ফেলবেন, তখন আপনাকে কেউ মানে আছে না যে অপব্যবহার করতে পারবে না, সঠিক কাজে আপনি এসে ইউজ হবেন এবং আপনি যে নিজেকে যেভাবে তৈরি করার জন্য ইন্ডাস্ট্রিতে আসছেন ঠিক নিজেকে তৈরি করে ফেলবেন। আচ্ছা, মডেলিং এ আপনার আগ্রহ তৈরি হলো কেন? কেন মনে হলো আমাকে একজন মডেল হিসেবে ভালো লাগবে, অভিনেত্রী হিসেবে নয় বা অন্য কোনো সেক্টরে নয়? আমি ছোটবেলা থেকে যখন তানিয়া আপুকে, তারপর মৌ আপুকে দেখতাম, আচ্ছা। তারপরে এখন রুমা আপুকে দেখি, বুবলু টুম্পা আপুকে দেখি, এবং হল এবং ইন্ডাস্ট্রি যে দেশের বাইরে যারা কাজ করে ওনাদেরকেও দেখতাম। আসলে সবার নাম জানি না, বাট দেখতাম যে ক্যাটওয়াক করে আসছে, আমার কাছে খুব ভালো লাগতো। আমি টিভি ছেড়ে ছেড়ে বসে বসে দেখতাম, খুবই ভালো লাগতো। আর আসলে কি আমি গানের প্র্যাকটিস করেছি, নাচের প্র্যাকটিস করেছি, অভিনয় করেছি, দেখেছি এগুলো আমার এদিকে হয় না। আচ্ছা। হয় না, তখন আমি আসলে যখন চেষ্টা করে দেখেছি হয়নি, তো ওইটা ছেড়ে দিয়ে আমার মনে হচ্ছে যে এটাতে আমি এনজয় করছি এবং এই প্রফেশনটাই আমার কাছে খুবই মানে ভালো লাগে, তো সেটাকে বেছে নিয়েছি আর আমি এখনো শিখছি। আচ্ছা আচ্ছা, মডেলের ক্ষেত্রে আপনার আদর্শ কে, কাকে আপনি আইডল হিসেবে দেখেন? বুলবুল টুম্পা মাকে। কেন? আমি বুলবুল টুম্পার মার স্টুডেন্ট, আমরা তো মামুনি বলে ডাকি। আচ্ছা। এবং আমার কাছে মনে হয় উনি এমন একজন, বুলবুল টুম্পা এমন একজন টিচার, ওনার কাছে একজন স্টুডেন্ট গেলে জাস্ট বাচ্চাকে যেভাবে মারা শেখায় ঠিক এইভাবে ভালো খারাপ দুইটাই শেখায়। তো আমি আসলে ওনাকে আইডল হিসাবে দেখি। আচ্ছা, মডেলিং এর বাইরে আপনার শখ কি?
মডেলিং এর বাইরে আড্ডা দেয়া, আমি আড্ডা দিতে অনেক পছন্দ করি। আড্ডা দেওয়া হয়, সময় বের করে আড্ডা দেওয়া হয়? হ্যাঁ, আমার মানে প্রতিদিন, মানে সপ্তাহে 7 দিনে আমি পারি না 7 দিনই কাজের ফাঁকে আড্ডা দিই। মানে আড্ডা দেওয়ার জন্য একটা আমার টাইম রাখতে হবে। আড্ডা কার সাথে দেন? ফ্রেন্ডস ফ্রেন্ডদের সঙ্গে। নাকি স্পেশাল কেউ? স্পেশাল তো কেউ আছে, আর স্পেশাল মানুষকে তো সবসময় পাওয়া যায় না। কেন? সে যেহেতু স্পেশাল, অফকোর্স তার কাছে আপনি স্পেশাল, কেন সময় পাবেন না? দেখা গিয়েছে আমি যার কাছে স্পেশাল, বা আমার কাছে যে স্পেশাল, সময়ের জন্য বা ডিস্টেন্সের কারণে অনেক সময় ওইভাবে আমরা আড্ডা দিতে পারি না। বাট আড্ডা আমার খুব পছন্দের একটা লাস্ট কবে ডেটিং এ যাওয়া হয়েছে? লাস্ট কবে ডেটিং এ যাওয়া হয়েছে? আমি লাস্ট এখনো ডেটিং এ যাইনি। সামনে বিশেষ দিন আসছে, প্ল্যান চলছে। কি প্ল্যান? 14 ফেব্রুয়ারিকে ঘিরে কি প্ল্যান আছে আপনার? আসলে ভালোবাসার জন্য তো প্রথমত মানে কোনো দিন লাগে না। আমার কাছে প্রতিদিনই ভালোবাসা, মানুষ যদি পাশে থাকে স্পেশাল মনে হয়। আর এবার আমার একটু ভালোবাসা অন্য দিক দিয়ে, যেমন আছে না ফ্রেন্ড, ফ্যামিলি, সবার ক্ষেত্রে ভালোবাসা কিন্তু স্পেশাল। আর আমার এবার 14 ফেব্রুয়ারিটা সত্যি আমি আমার মাকে ডেডিকেট করতে চাই, কারণ আমার আম্মা দূরে আছে, মিস করবো অনেক। আচ্ছা আপু, মডেলিং এর বাইরে, যেহেতু আপনি একজন ব্যস্ত মডেল, তো মডেলিং এর বাইরে পরিবারকে কখন সময় দেওয়া হয়? আমার কাজ শেষ হয়ে গেলে আমি আর কোথাও মানে মানে অন্য মানে কাজে ব্যস্ত না হয়ে আমি ফ্যামিলিকে সময় দিই। না, এই যে বলেন আপনি আড্ডা দিতে পছন্দ করেন, আড্ডা কিভাবে? আড্ডা কি মানে আমি আমার রুটিনটা কমপ্লিট করে ফেলি। যেমন আমি একটা প্রোগ্রামে আসলাম, প্রোগ্রামে হয়তো বা আমার 2 ঘন্টা সময় গেল, দেন আড্ডা দেওয়ার জন্য হয় 2 ঘন্টা, এবং বাকি যে সময়গুলো থাকে সেটা আমার ফ্যামিলি। ও আচ্ছা, আপনি রুটিন মেনে চলেন? রুটিনটা মেনে চলার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আপু কোন পোশাকে বেশি কমফোর্ট ফিল করেন নিজেকে? আমার খুব পছন্দের ড্রেস হলো ওয়েস্টার্ন, একেবারে একটা প্যান্ট থাকবে, একটা গেঞ্জি, মানে এটা আমি খুব কমফোর্ট ফিল করি। আচ্ছা, আমরা যতটুকু জানি যে বাঙালি মেয়েকে সবচেয়ে বেশি ভালো লাগে শাড়িতে, তাহলে আপনার শাড়ি নয় কেন? বাঙালি মেয়েদেরকে শাড়িতে ভালো লাগে, আমিও শাড়ি পরলে আমাকে অনেকে বলে যে খুব সুন্দর লাগছে। আর কালকে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, শাড়ি পরেছি, অনেকেই আমাকে দেখে অনেক মানে সুনাম করেছে, এত সুইট লাগছে, এত সুইট লাগছে। বাট শাড়িটা তো ক্যারি করতে মানে শিখতে হবে। আমার কাছে শাড়ি পরলে মনে হয় যে আমি এই যে পরে গেলাম, মনে হয় এক্ষুনি পরে গেলাম। আচ্ছা আচ্ছা। তাছাড়া বাঙালিদের মেয়েদেরকে শাড়ি পরলে অবশ্যই খুব সুন্দর লাগে, এবং বাঙালি মেয়েদের শাড়িটা ফার্স্ট চয়েস হওয়া উচিত। বাট আমি পারি না ক্যারি করতে, এই জন্য আমি চয়েস করি না। আচ্ছা আপু, শপিং কোথা থেকে করা হয়? আমার অনেকেই বলে যে ব্র্যান্ডের ড্রেস ছাড়া পরি না, বা ব্র্যান্ড ছাড়া আমি শপিং করি না। আমার ক্ষেত্রে এমন না। দেখা গিয়েছে যে আমি টিএসসি তে গিয়েছি, ওখানে আমার কোনো একটা জিনিস ভালো লেগেছে, ফুটপাথ থেকে আমি কিনে ফেলি। আচ্ছা সো আমার যেখানে যখন ভালো লাগে আমি তখন সেখান থেকে কিনে ফেলি। বাট আমার শপিং করতে অনেক ভালো লাগে। মানে আমি যেখানে যেটা দেখি মনে হয় যে এটা কিনে ফেলি, ওটা কিনে ফেলি, এরকম একটা আমার ভিতরে কাজ করে। আচ্ছা, লাস্ট শপিং কবে করা হয়েছে? লাস্ট শপিং 3-4 দিন আগে। আচ্ছা, কি কেনা হয়েছিল সেখান থেকে? ড্রেস কিনেছিলাম। আচ্ছা, আমি যে গায়ে যে পোশাকটা দেখতে পাচ্ছি, পোশাকটা খুব সুন্দর, এটা কোথা থেকে নিয়েছেন? এটা নামটা মনে পড়ছে না, বাট যে কোনো একটা মানে শোরুম থেকে নিয়েছি। আচ্ছা, আপনার পছন্দের রং কি? পছন্দের, দেখতে পাচ্ছি আপনি গোলাপি পরে আছেন। পছন্দের রং আসলে ওইভাবে তেমন একেবারে না যে ব্ল্যাকই ভালো লাগে, রেডই ভালো লাগে। পরিবেশ ওয়েদার অনুযায়ী যখন যেটা পড়তে ইচ্ছা হয় সেটাই ভালো লাগে। তবে হ্যাঁ, মানে রেড কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। আচ্ছা, আপনার পছন্দ ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আবহাওয়ার উপরে, এরকম? আবহাওয়ার উপর, রাইট, মুডের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, মডেলিং এ আসার জন্য পরিবার এবং বন্ধু বান্ধবের কতটুকু সহযোগিতা পেয়েছিলেন? মডেলিং জগতে আসার জন্য বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসার জন্য আমি কারো কোনো সাপোর্ট পাইনি, শুধু আমার আম্মা একটু সাপোর্ট করতো, আর ফ্রেন্ড সার্কেলে ওরকম সাপোর্ট পাইনি। পরে লাস্টে গিয়ে একটা মানে ফ্রেন্ড বলেন বা আপু বলেন, এরকম একটা আমার লাইফে এরকম একটা পার্সন আসছিল, সে আমাকে বলছিল যে তুমি পারবা, মানুষ তোমাকে অনেকে অনেক কথা বলছে, বাট তোমার মধ্যে আমি এরকম কিছু দেখছি যেটা তুমি আসলে স্টেজে উঠে হাঁটতে পারবা, প্রেজেন্টেশন করতে পারবা, এবং তোমার যে স্বপ্নটা মরে গিয়েছিল তুমি এটা নতুন করে শুরু করো। পরে আমি তার কথা শুনে যখন যাত্রা শুরু করলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো।
তারপরে পিছিয়ে ফিরে তাকাতে হয় না? না না, আলহামদুলিল্লাহ আর পিছিয়ে ফিরে তাকাতে আচ্ছা হয়নি। আপু, আপনার তো অনেক ফলোয়ার্স আমি যতটুকু জানি, তার মধ্যে থেকে কতজনের কাছ থেকে আপনার ভালোবাসার অফার পাওয়া হয়েছে, বা আহ, লাস্ট প্রপোজাল কপি কপি পেয়েছিলেন? আজকেও 2 ঘন্টা আগে একটা প্রপোজ পেয়েছি। তাই নাকি? আচ্ছা, কি বললো, কি বলে প্রপোজ করলো? সামনে যেহেতু একটা বিশেষ দিন, আচ্ছা। সেক্ষেত্রে দেখা গিয়েছে ইদানিং বেশি প্রপোজটা পাচ্ছি ওইটা কি কয়েকদিন শুধু ধরে। ওই বিশেষ দিনের জন্যই নাকি সারা জীবন? আমার কাছে মনে হয় এই দিনটাকে হয়তোবা সবাই চাচ্ছে যে 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 আমাকে পছন্দ করে তারা সবাই চাচ্ছে যে তাদের সঙ্গে আমি সময়টা স্পেন্ড করি। কেন? আরো তো হয়তো- মানুষ আছে। হ্যাঁ মানে আমার যারা ফলোয়ার্স আছে আমি তাদের কথা বলছি, অন্য জনের কথা বলছি না। আচ্ছা আর আমি মনে হয় কয়েকদিন ধরে বেশি প্রপোজটা পাচ্ছি। আচ্ছা, তার কারণ কি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে না না না, এই জন্য না, তাহলে? যার কাছে নাকি আসলে- ভালোবাসার মৌসুম চলছে আপনার? আমার কাছে মনে হয় ভালোবাসার মৌসুম চলছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, আমরা দেখতে পাচ্ছি আপনি দিন দিন হচ্ছে শুধু গ্লো করছেন, আপনার সৌন্দর্যের রহস্য কি? আর সত্যি glow হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সৌন্দর্যের রহস্য হলো কি, যেমন তোমার মনটা সুন্দর এই জন্য আমাকে সুন্দর লাগছে, যারা আমাকে ভালোবাসে তাদের কাছে আমার হয়তো বা গ্লোটা ওইভাবে আসে। না, এত এটাই। ব্যস্ততার মাঝে কিভাবে নিজেকে সময় দেন বা কিভাবে স্কিন কেয়ার করেন? এই তেমন কিছু না, জাস্ট ক্যাজুয়াল, বাসায় হয়তো বা কিছু ইউজ করা হয়, মানে হোমমেড, তেমন কিছু না, বলার মতো প্রোডাক্ট কিছু ইউজ না। করা হয় না? বাইরের ওইরকম তেমন কিছু না, হোমমেডই বেশিরভাগ তৈরি করা হয়। বর্তমান ফ্যাশন ট্রেন্ড নিয়ে আপনার মতামত কি? বর্তমান ফ্যাশন ট্রেন্ডে আমি মাঝে মাঝে এমন কিছু ড্রেস দেখে দেখে আমার নিজের হাসি পাই। আচ্ছা, কেন? মানে অদ্ভুত অদ্ভুত, মানে আমার কাছে মনে হয় যে ফ্যাশন ঠিক আছে, বাট এটা মানে একটু ব্যতিক্রম যখন লাগে আমার হাসি পাই। আবার কিছু ক্রিয়েটিভ জিনিস দেখে আমার খুবই ভালো লাগে। তবে এখন যে ট্রেন্ডটা চলছে দুইটা মিলিয়ে, মানে ভালো খারাপ মিলিয়ে চলতেছে। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনার ভবিষ্যৎ মতামত কি? ইন্ডাস্ট্রিতে ভবিষ্যৎ আমার মনে হয় খুবই ভালো, কারণ এখন আগে দেখা গিয়েছে যে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে কেউ, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করতে ইচ্ছুক ছিল না এবং ডিজাইনারও খুবই কম ছিল। এখন অনেকে কাজ করছে এবং তাদের চিন্তা ভাবনা অনেক বড় ধরনের, আমার মনে হয় ভালো। আচ্ছা আপু, এমন কোনো স্বপ্ন আছে যেটা এখনো বাস্তবায়ন হয়নি? হ্যাঁ, এরকম অনেক স্বপ্নই আছে, বাস্তব আমরা একটা হয় নাই। শুনতে চাচ্ছি। আমি মানে আমি আমার আমার তো সেলিব্রিটি হওয়ার অনেক ইচ্ছা। আচ্ছা সেটা আমি চাই যে মানে এই যাত্রাটা আরো দূরে যাক। আচ্ছা আচ্ছা। এইটা মাত্র শুরু। দেখা গিয়েছে কোথাও গেলাম, আমাকে এখন যেমন দেখে বলে আপু কেমন আছেন, একসময় আরো সবাই এসে বললো আপু আপু কোথায় যাচ্ছেন, কি করছেন, সবাই এসে আমাকে ধরে ধরুক। এটা আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা আপু, রাতারাতি টিকটক মানে রাতারাতি সেলিব্রিটি হওয়ার জন্য টিকটকের গুরুত্ব কতটুকু? রাতারাতি মানে একটা কথা আছে না, আপনি এক লাফে গাছে উঠবেন, এই জিনিসটা মানে খুবই খারাপ একটা জিনিস। আচ্ছা। আর রাতারাতি আপনার ভাইরাল বা সেলিব্রিটি হওয়াটা অসম্ভব ব্যাপার, আর যারা হয় এটা চলেও যায়। আর এটা আমি পক্ষপাতী না, আপনি আস্তে আস্তে কাজ করেন, আপনার কাজের মাধ্যমে আপনাকে সবাই চিনুক এবং আপনি সারা জীবন আপনাকে মানুষ চিনে রাখবে যে ওই কাজটা করেছিল এবং এইভাবে আপনাকে মনে রাখবে। আচ্ছা, টিকটক করা হয়? হ্যাঁ, করি। তাহলে তো আপনিও টিকটকার হয়ে গেলেন। ওইটা আমি যেভাবে করি আসলে এটা শখের বসে, ওইরকম প্রফেশন হিসাবে প্রফেশনাল না? না। আচ্ছা ঠিক আছে। আমরা কি ভবিষ্যতে দেখতে পাবো প্রফেশনাল হিসেবে? এখন দেখা গেছে অনেক প্রোডাক্ট আমার কাছে আসে প্রমোর জন্য, সেক্ষেত্রে টিকটকে প্রমোট করতে বলে, আচ্ছা। তখন দু একটা কাজ ওদের জন্য করে দিতে হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, আপনার জীবনে এমন কোনো সিক্রেট আছে যেটা হচ্ছে কখনো কোথাও আপনি প্রকাশ করেননি, এরকম কিছু শুনতে চাচ্ছি। সিক্রেট কথা। সিক্রেট বলতে একটা সিক্রেট আছে যেটা হলো একটু খুব আলাদা একটা চ্যাপ্টার। যেমন ছোটবেলায় সবাই আরবি শেখে এবং আরবি পড়াটা পড়ে, তো আমিও ছোটবেলায় আরবিটা শিখেছি, পড়েছি, সবকিছু করেছি, কিন্তু অনেক বছর গ্যাপের কারণে এটা আমি ভুলে গিয়েছি। এটা কিন্তু আমার আম্মা জানে না, আজকে আম্মা জেনে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, লাস্ট কান্না করেছেন কবে? লাস্ট কান্না আমি অল্পতে কান্না করে ফেলি। আচ্ছা, ইমোশনাল? আমি খুব ইমোশনাল। হ্যাঁ, আচ্ছা। এটার জন্য ফ্যামিলির সবাই আমাকে একটা নামও দিয়েছিল, মানে এই যে এখনই এই যে কান্দিটা, মানে এইভাবে পচা করে বলতো কান্না করে ফেলবে। আচ্ছা। আর আমি আজকে টুইসডে, ওয়েডনেসডে আমি লাস্ট কান্না করেছি। কেন?
ওয়েডনেসডে কান্না করেছিলাম, আমারই পছন্দের কোনো মানুষ, তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। আচ্ছা এই আচ্ছা জন্য। আচ্ছা আপু, মডেলিং করতে গিয়ে কখনো কি লিভ টুগেদারের অফার পেয়েছেন? মানে এইরকম মানে 100 বার অফার এসেছে। হুম। এবং কেন আপনাকেই কেন অফার করছে, বাকিদের তো করছে না? আমি জানি না, এরকম হয়তোবা আপনি দেখবেন ইন্ডাস্ট্রিতে এরকম অনেকে আছে যে গিভ অ্যান্ড টেক বা লিভ টুগেদার অনেক কিছু আছে, দেখা গিয়েছে। এটার ব্যাপারে আপনার মতামত কি, বা এটা কি অ্যাভেলেবেল করাটা আদৌ বৈধ? না, বৈধ অবৈধ না, আমি মনে করি শুধু মিডিয়াতে না, সব জায়গাতে ভালো খারাপ মিশানো আছে। হয়তো মিডিয়াটা সামনে আসছে, মিডিয়াটাই কেন? মিডিয়াতে বাইরে, মিডিয়ার কথাটা বাইরে আসছে, বাট এমনি যে অন্য সেক্টরের কথাটা কিন্তু ওইভাবে বাইরে আসছে না। হ্যাঁ, কিন্তু সব ইন্ডাস্ট্রিতে ভালো খারাপ আছে। আর আপনি অফার শুধু মিডিয়া যদি কাজ করেন বলে আমি পেয়েছি, বা অন্য একটা সেক্টরে কাজ করছে ও পায়নি, এমন কিছু না। সব জায়গাতে এরকম অফার আসে, বাট আপনাকে একটা কথা বলেছি না, যে ভালোটাকে আপনি বেছে নেবেন, খারাপটাকে না করবেন। তো খারাপ জিনিস আসবে, কিন্তু ভালোটাকে আপনি বেছে নিয়ে সামনে কাজ করবেন। আর যদি আপনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে এই ধরনের অফার পান, বা এই ধরনের আপনার কেউ কিছু বলে থাকে, এই জন্য আপনাকে নিজেকে স্ট্রং, মানে নিজেকে ব্র্যান্ড হয়ে আসতে হবে। আচ্ছা। যে আপনাকে কোনো কাজের জন্য অফার করবে কেন, আপনার মধ্যে এমন কি নাই যে আপনি অভিনয়ের জন্য আসছেন, আপনার মানে আমার অভিনয় নিজেকে proper পাকাপোক্তভাবে করে তৈরি আসতে করে হবে, আসতে রেডি হবে। হয়ে আসতে হবে, নিজেকে ব্র্যান্ড হয়ে আসতে হবে। আচ্ছা। এসে বলতে হবে যে আমি তো রেডি। আপনাকে হাঁটতে দিল, আপনি হাঁটতে পারলেন না, অভিনয় করতে দিল, তখন এই দুর্বলতার সুযোগ আপনাকে অনেকে নেবে। না, এটার মাধ্যমে যতটুকু জানি যে অনেকেই কাজ পাচ্ছে। হ্যাঁ, এই পথটা ইউজ করে আপনি কি কখনো করেছেন এরকম? না, আমি এরকম করিনি। এরকম অনেক যারা অফার পায় তারা তো দুবাই ঘুরে বেড়াচ্ছে, এবং আইফোন গাড়ি বাড়ি নিয়ে ঘুরে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে। তাহলে বড়লোক হওয়ার ইচ্ছা আপনার নাই? বড়লোক হওয়ার ইচ্ছা আছে, আমি আমার পরিশ্রমের মাধ্যমে আস্তে আস্তে বড়লোক হব। আর এই পন্থায় অবশ্যই না। আর আজকে যদি এই পন্থায় আমি বড়লোক হতাম, তাহলে আমি হয়তোবা এখানে থাকতাম না, এখন কই থাকতাম জানেন? তো বাই। আপু, আজকে আমরা শেষ করতে যাচ্ছি, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সব জিনিসের নেগেটিভ পজিটিভ থাকে, আপনারা নেগেটিভটাকে বাদ দিয়ে পজিটিভটা দেখবেন। আর সামনে বিশেষ দিনগুলো আসছে, আপনার পরিবারকে সময় দেন, এবং সবাই যেখানেই থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো পরিচিত মুখ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তারকাড্ডার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।